চাল নমস্কার। নমস্কার। নমস্কার নমস্কার। দাদা, আপনি তো আমার বেইমশাই হয়েছেন। আপনি তো বেইমশাই হয়েছেন। আপনার চতুর্থ মেয়ে অর্থাৎ বৃহস্পতি হালদার আমার তো বড় বৌমা হয়েছে। বড় বৌমা হওয়ার পরে তারপরে এই সংসারের হাল উনিও এখনো ধরে আসছেন। আপনার শরীর তো খুবই অসুস্থ, তা এই অসুস্থ অবস্থায় তবুও আপনার মেয়ের বাড়িতে আপনি এসেছেন। তা আপনার এই যে 5টা মেয়ের বিয়ে দিয়েছেন, বড় মেয়ের কোথায় বিয়ে দিয়েছেন? চাঁদপুর। চাঁদপুরে আপনি বিয়ে দিয়েছেন, একটু জোরে বলুন। চাঁদপুরে বিয়ে দিয়েছেন। তারপর মেজো মেয়ের কোথায় বিয়ে দিয়েছেন? ওরা চাঁদপুরে দিয়েছেন, মেজোটা এই কাছাকাছি লক্ষান্তপুরের কাছাকাছি দিয়েছেন। ঠিক এই মুহূর্তে মনে নেই। আচ্ছা, আর সেজমের গ্রামে বিয়ে দেওয়া হয়েছে। আর চতুর্থ মেয়েকে আমার এই ভগবানপুরে বিয়ে দিয়েছে। আর সকলের ছোট বিয়ে দেওয়া হয়েছে ছৌরহাটে বিয়ে দিয়েছে। ছৌরহাট। এইভাবে 5টা মেয়েকে আপনি সংসার চালিয়ে আপনি বিয়ে থা দিয়েছেন। তা আপনার এই সংসার জীবন এবং কর্মজীবন, আপনি কর্মজীবনে যে চাকরি পেলেন, রেলের চাকরি করতেন, কত সালে চাকরি পেয়েছিলেন আপনার মনে আছে কি? না, এই মুহূর্তে মনে নেই। এখন আর স্মৃতিশক্তি কমে যাচ্ছে, মনে নেই। তা প্রায় আজ 8-10 বছর রিটায়ার করেছে। আরও বেশি রিটায়ার করেছে। তা রিটায়ার করার পরে এখন পেনশন পাচ্ছেন। পেনশন পেয়ে আপনার চলে যাচ্ছে। তা সম্প্রতি তো আমার বোন অর্থাৎ আপনার স্ত্রী, উনি তো প্রয়াত হয়েছে। এই প্রয়াত হওয়ার পরেই আপনার মনের মধ্যে একটা মানসিক চাপ হয়েছে। তা মানসিক চাপ কিন্তু সবাইকে প্রাকৃতিক নিয়ে চলে যেতে হয়, এটা সবাইকে মেনে নিতে হয়, কিছু করার নেই। প্রাকৃতিক জীবনে আপনার প্রাকৃতিক নিয়মে আপনার চলে যাবে। তাই এইভাবে আপনাকে এইভাবেই চলতে হচ্ছে। এখন যেহেতু দিদির বিয়োগ ঘটেছে, অর্থাৎ আমার বোনের প্রয়াত হয়েছেন, সেই হেতু আপনাকে এইভাবেই মানে মনে কষ্ট আছে, কোনো কষ্টের মধ্যেও আপনাকে চালিয়ে যেতে হচ্ছে। তা আপনার 5টা মেয়ে আর একটা পুত্র, তাই তো? তা আপনাদের বিয়ে দিতে গিয়ে আপনাকে খুব কষ্ট পেতে হচ্ছে। 5টা মেয়েকে বিয়ে দিতে গিয়ে আপনাকে তো 5টা মেয়েকে বিয়ে দিতে গিয়ে প্রচুর কষ্ট পেতে হয়েছে। যাই হোক, প্রত্যেকের খুব ভালো জায়গায় আপনি বিয়ে থা দিয়েছেন। 5টা জায়গায় ভালো বিয়ে থা দিয়েছেন। মোটামুটি প্রত্যেক জামাই স্বাবলম্বী এবং তারা উপার্জনশীল, সেই হেতু আপনার মনের মধ্যে কোনো কষ্ট নেই, তাই তো? মনের মধ্যে আপনার কোনো কষ্ট নেই। তা এখন এই যে আপনার এই যে অবসর জীবনে এই যে কবি বিধানচন্দ্র হালদার, এই বইটা ধরে দেখুন, কবি বিধানচন্দ্র হালদার জীবনতরী বইয়ে অবসর জীবন নিয়ে একটা গল্প লিখেছে, বুঝেছেন? সেই গল্পটা তো আপনার বয়স হয়ে গেছে, পাঠ করাও সম্ভব নয়, বুঝেছেন? পাঠ করা সম্ভব নয়। আমি কিছু অংশ আপনাকে অল্প কিছু সংসার এই যে জীবনতরী যে গল্পের বইটা, এখান থেকে যে অবসর জীবন নিয়ে যে লেখক যেটা লিখেছেন, আপনার তো যেহেতু অসুস্থ, আপনি পড়তে পারবেন না। তা আমি
পড়ছি দেখছি একটু কিছু অংশ পড়ে শোনাচ্ছি, আপনার মেলে কিনা একটু আপনি দেখুন তো। যখন আপনি চাকরি করতেন চাকরির আনন্দ ছিল, ঠিক কিনা? অবসরের মধ্যে অবসরে নিরানন্দ আছে। যখন চাকরি করতাম তখন প্রেশার, সুগার, শরীরে কোনো রোগ ছিল না, তাই তো? কিন্তু এখন অবসর জীবনে এসে দেখা যাচ্ছে প্রেশার, সুগার, শরীরে হাজার রকম রোগ আপনার শরীরে জড়িয়ে আসছে। এটা একটা সেটা একটা দেখিয়ে নাজেহাল। সারাদিন কি করব আপনি ভেবে পাচ্ছেন না। এই কথার সঙ্গে যে কবি যেটা বিধানচন্দ্র হালদার লিখেছে সেই কথার সঙ্গে কিন্তু ঠিক লিখেছে। ঠিক লিখেছে। ঠিক লিখেছে। ভোরের দিকে 1 ঘন্টা মর্নিং ওয়াক করলেন, তারপর চা বিস্কুট খেলেন 30 মিনিট, তারপর খবরের কাগজ পড়লেন, তারপর হাজার রকম খবরের কাগজ পড়ার পর দুপুর যেন হতে চায় না, কোনো রকমে দুপুর হলো। তারপর দুপুরে কোনো রকম লাঞ্চ করে বিকালে কি করব সময় খুঁজে পান না। এই যে অবসর জীবনের এই যে জিনিসগুলো আপনার ঘটছে, কাজের সময় যেন আপনার যেতে চাচ্ছে না। তা এই যে কবি যেটা লিখেছে এইটি কথাটা। দারুণ তারপরে কবি আরেক জায়গায় লিখেছে, এইখানে খুব গুরুত্বপূর্ণ কথা। এই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনার ছেলে মর্নিং ওয়াক করতে নিষেধ করছে। কেন নিষেধ করছে? যে তুমি সকালে মর্নিং ওয়াক করবে না, ঠান্ডা লাগবে। মেয়ে বলছে তোমার এখন কোনো কিছু ভাজাভুজি খাওয়া যাবে না, খেলে তোমার শরীরে অসুস্থতা হবে। এগুলো তোমার মেয়ে বলছে। এই যে কবি যে কথাগুলো বলেছে এই কথাগুলোর সঙ্গে মিল হচ্ছে কিনা, এই কথাগুলো সমস্ত মিলে যাচ্ছে কিনা। এখন বর্তমানে কি অবস্থা দাঁড়াচ্ছে, এখন দিনরাত বিছানায় শুয়ে শুয়ে আমি নিজের মৃত্যু নিজে, কবি বলছেন, এটা আপনি বলছেন না, কবি বিধানচন্দ্র হালদার এইটা বলতে চাচ্ছে। এখন দিনরাত বিছানায় শুয়ে শুয়ে আমি নিজের মৃত্যু নিজের চিন্তা করছি, পাশের বাড়ির লোকজন, আত্মীয় পরিজন সবাই আমার দিন গুনছে, কবে বুড়োটা বিদায় নেবে। তাদের একজনের কথা আমার কানে ভেসে এলো, বুড়োটা যেন মরতেই চায় না। এই যে কবি যে কথাগুলো বলে গেছেন এটা বাস্তবের সঙ্গে মিলছে কিনা? বাস্তবের সঙ্গে তো কবির যে ভাষা, অবসর জীবনের যে কষ্ট, সেটা আপনি সারা জীবন চাকরি করতেন, এখন এই অবসরের জীবনে শরীরও ভাঙন ধরে গেছে, আপনার সব কিছু আপনি উপলব্ধি করতে পারছেন। যাই হোক, এই পর্যন্ত আমি চৌধুরীচরণ হালদার সাক্ষাৎকার নিলাম। সঙ্গে আমার পাশেই আছেন আমার বেইমশাই প্রভাষচন্দ্র হালদার। নমস্কার, ভালো থাকবেন।